হ্যালো কিউটিস এন্ড হ্যান্ডসামস, কেমন আছো তোমরা? আশা করি সবাই একদম খুবই ভালো আছো। আমি অরিজিৎ রায়, তোমাদের মেন্টর, এডুকেটর, ভাইয়া যেটাই বলো আমি হই। ইয়েস, আমি তোমাদের সিনিয়র এডুকেটর, দাদা যেটাই হোক আমি হই। অ্যান্ড আই অ্যাম আজকে আমি তোমাদের প্রথম ক্লাস নেব। অ্যান্ড আমি সত্যিকারই বলতে গেলে আমি খুব খুশি, এক্সাইটেড কিভাবে আমি তোমাদেরকে দেব আমার যেগুলো নলেজ আছে, সেই নলেজ গুলোকে কিভাবে সিকোয়েন্স এবং কিভাবে সুন্দর করে আমি তোমাদেরকে দেব, সেটা নিয়ে আমি আগে আধা ঘন্টা বসে খাতা কলমে প্রিপারেশন নিয়েছি। অ্যান্ড আই হোপ এই প্রিপারেশনটা আমার এক্সিকিউটটা আরো ভালো মতন হবে এবং তার রেজাল্টটা খুব ভালোই আসবে আই থিঙ্ক। এই লেকচারটাতে আমরা ক্লাস 10-এর কোনো চ্যাপ্টার শুরু করব না, কিন্তু আমরা সবাই যদি একটু ভালোভাবে ক্লাস 10টাকে করতে চাই, এনজয় করে করতে চাই, তো আমাদের ক্লাস 9-এর কতগুলো কনসেপ্টের প্রয়োজন হয়, যেগুলো আমরা ক্লাস 10-এ আমাদের খুবই কাজ হয়। না হলে আমাদের কয়েকটা ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ডটা বলবো যে আমরা ক্লাস 9-এ এটা পড়েছি, কিন্তু তোমরা অনেকেই হয়তো সেই ওয়ার্ডটা বা সেই ওয়ার্ডের রিলেটেড অনেক কিছু কনসেপ্ট তোমরা মিস করেছো ক্লাস 9-এ, যেটা হয়তো ক্লাস 10-এ গিয়ে তোমাদেরকে ডাউটের সৃষ্টি করতে পারে। সো আই হোপ তোমরা বুঝে গেছো আজকের লেকচারের মোটিভ। অ্যান্ড এখন আমি লেকচার স্টার্ট করার আগে এই ব্যাচ উদ্দীপনা ব্যাচের ছোট্ট একটা ব্রেকডাউন করে নেব। যারা হয়তো আমার সোশ্যাল মিডিয়া বা অন্য কিছু থেকে সেই ব্রেকডাউনটা ভালো মতন বুঝতে পারিনি, তাদের জন্য আমি উদ্দীপনা ব্যাচের ব্রেকডাউন, হ্যাঁ সব ফিচার্স আমি অ্যাপে ব্রেকডাউন করছি না, আমি শুধুমাত্র ব্যাচের এই উদ্দীপনা ব্যাচ ক্লাস 10-এর জন্য সেটা ব্রেকডাউন করছি। সো লেটস স্টার্ট। তো এখন আমরা উদ্দীপনা 10 ব্যাচের ব্রেকডাউন করব খুব ভালোভাবে। হ্যাঁ, অ্যাপ রিলেটেড কোনো ব্রেকডাউন এখানে করব না, যদি দরকার পড়ে তখন করব, বাট মোস্ট অফ দ্য ফোকাস আমাদের উদ্দীপনা ব্যাচ দিয়ে থাকবে। উদ্দীপনা ব্যাচ ক্লাস 10 এর জন্য, যেটা খুবই খুবই সাফিসিয়েন্ট ক্লাস 10 বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের জন্য, যারা চায় যে তারা খুব অ্যাডভান্স লেভেল, খুব ডিফিকাল্ট লেভেল কোশ্চেন আসলেও তারা পারবে, তারা ভালো মার্কস কেড়ে নিতে পারবে এক্সামিনার থেকে। সো যদি বলতে চাই ক্লাস স্টার্ট হবে 1 এপ্রিল থেকে, টিচার থাকবে আমি অরিজিৎ রয়, কারেন্টলি স্টাডিং ইন 12। আমি কি ক্যাপেবল? অ্যান্সার হবে 100%। তুমি কিভাবে বুঝবে? তুমি কিভাবে বুঝবে আমি 100% ক্যাপেবল? এই লেকচার থেকে, এই লেকচার থেকে, এই ভিডিও থেকে তোমরা বুঝে যাবে যে আমি কতটুকু ক্যাপেবল, কতটুকু ক্যাপেবল না। অ্যান্ড ব্যাচের প্রাইস 499। 1 এপ্রিলের আগে কিনলে 399। এই কোডটা ইউজ করো, 100 টাকা অফ পেয়ে যাবে। ওকে, সো উদ্দীপনা ব্যাচ হলো ক্লাস স্টার্ট হবে 1 এপ্রিল থেকে। আমি পড়াবো সায়েন্স ক্লাস 10 বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের জন্য, যেখানে তোমাদের প্রথম প্রশ্ন হতে পারে আমি ক্যাপেবল 100%। এই ক্যাপাবিলিটিটা কেমনে তুমি চেক করবে? আমার এই লেকচার থেকে, আমি এই লেকচারে আমার 100% কি মোর দেন 100%, 110% আমি আমার নলেজ এন্ড আমার মেহনত, আমার সবকিছু ঢেলে দেবো, যে তুই আমার এর উপর কোনো ডাউট রাখতে না পারো। সো এই পার্টটা গেল কি, আর আমরা কন্টেন্ট এন্ড ডাউটটা নিয়ে একটু আলোচনা করি। কন্টেন্ট কি কি থাকবে? কন্টেন্টে থাকবে লেকচার, লেকচার রেকর্ডেড ফর্মে এভাবে যেরকম দেখতেছো সেম এরকম থাকবে। দেন নোটস, নোটস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই ব্যাচ, যেখানে আমি বোর্ডে যেটা লিখবো ওটাই নোটস হবে পিডিএফ ফরম্যাটে, যেটা তোমরা আশা করি তোমরা কপিতে উঠাবে। অ্যান্ড হ্যাঁ, আশা না, আই মাস্ট সে ইউ শুড রাইট দিস নোট ইন ইউর কপি and just to revise it. ডিপিপি হলো ডেইলি প্র্যাকটিস প্রবলেম, যেখানে 20 থেকে 30টা কোয়েশ্চেন্স থাকবে, সাবজেক্টিভ থাকতে পারে, ডেসক্রিপটিভ থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, এইসবের একটা সেট থাকবে। আর সাথে অ্যান্সার্স থাকবে, যেখানে লেভেল 1 টু লেভেল অ্যাডভান্স লেভেল পর্যন্ত কোয়েশ্চেন থাকবে, যাতে তোমাদের প্রিপারেশনের টাইমে কোনো কোয়েশ্চেনের কমি যাতে না হয়, তোমার কোনো ভাবতে হয় না কোয়েশ্চেনের জন্য। আর ওইখান কোয়েশ্চেন থেকে পরীক্ষাতে আসবে, আমি এটুকু গ্যারেন্টি দিয়ে দিতেছি।
দেন স্টারশিট ফিচার্সটা অনেক ইম্পর্টেন্ট, অনেক মজাদার ফিচার্স। এই ফিচার্সে পরীক্ষার আগে কি হয়, আমরা কমপ্লিট চ্যাপ্টারটা রিভাইজ করার হয়তো সময় পাই, হয়তো না পাই। যখন পাই না, আমাদের মনে একটা যদি কোয়েশ্চেন আনে, কেউ যদি আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট টপিক কি কি করতে হবে পরীক্ষার সময় যদি বলে দিত, তাহলে অনেক ইজিলি এটা কমপ্লিট হয়ে যেত, রাইট? সো ইম্পর্টেন্ট শিটে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট নোটস, এইসবের একটা ইস্যু থাকবে। সো ইম্পর্টেন্ট শিটের কথা তোমরা বুঝে গেছো। এখন আমি যদি বলি, তোমাদের ডাউট আসতেই পারে, আমি 100% চেষ্টা করব যে তোমাদের একটাও ডাউট না আসে। যদি ডাউট এসে পড়ে তখন কি করবে, আমাদের স্মিতা এআই আছে। এআই তো তোমরা জানো, চ্যাট জিপিটি, অনেক কিছুই থাকে। আমার পার্সোনাল একটা স্মিতা এআই আছে, যেখানে তুমি নিজের প্রশ্ন বাংলা বা ইংলিশ যে কোনো ভাষায় জিজ্ঞেস করতে পারো, এবং সে ওই ভাষায় উত্তর দিতে সক্ষম, এবং তোমাদের ডাউট খুব ইজিলি দেখবে ক্লিয়ার হয়ে যাবে। তার উপরেও যদি তোমার স্মিতা এআই থেকে ডাউট ক্লিয়ার না হয়, তখন আমাদের আছে ডাউট চ্যাট, যেখানে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডাউট চ্যাটে তোমাদের নিজের ইমেজ এবং টেক্সট ফর্মে ডাউট জিজ্ঞেস করতে পারবে, অ্যান্ড আমাদের অ্যাডমিনস এবং আমি সে ডাউট সলভ করব, রাইট? সো আশা করি তুমি উদ্দীপনা 10th-এর ব্রেকডাউন একদম ভালো মতন বুঝে গেছো, এবং সেটা অ্যাফোর্ডেবল না, চিপ প্রাইস এবং টপ নোজ ব্যাচ, তোমরা এটাও বুঝে গেছো। লেটস স্টার্ট টুডেজ লেকচার। সো এখন আমরা ক্লাস 9-এর টপিক করব, ক্লাস 9 to 10। তার আগে আমি একটা ছোট জিনিস বুঝিয়ে নিই। ক্লাস 9-তে যেগুলো পড়েছো সেগুলো ধরো এই বক্সটার মধ্যে আমি আছে, ঠিক আছে? আর ক্লাস 10-তে যেগুলো কি পড়বে সেগুলো ভাবো এই বক্সে আছে। এখন তোমরা কোথায় আছো? তোমরা ক্লাস 9 to 10। এটাকে যদি আমরা একটা সিঁড়ি ব্রিজ ভাবি, এই ব্রিজটা ক্লাস 9-এর টপিক এন্ড ক্লাস 10-এর টপিকটাকে সাথে জড়ানো। এই ব্রিজটা আজকের লেকচারে আমরা এই ব্রিজটা কমপ্লিট করব, সো দ্যাট তোমাদের এখান থেকে এখানে জাম্প দিতে না হয়। জাম্পটা বড় হতে পারে, ছোট হতে পারে কারো কারোর জন্য, বাট আমরা চেষ্টা করব আমরা এখানে একটা ব্রিজ তৈরি করে দিই, যাতে কোনো কারোর কিছু প্রবলেম না হয়, রাইট? ইন্টারেস্টিং, রাইট? হ্যাঁ, এখন আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা, এক্সট্রা টপিক। তোমরা জানো কিনা সেটা আমি জানি না, বিজ্ঞানকে 3টা ভাগে ভাগ করা যায়, আরো ভাগে ভাগ করা যায়। মেইনলি 3টা: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এগুলোকে আরো আরো ভাগে ভাগ করা যায়, বাট মেইনলি 3টা ভাগে ভাগ করা যায় ক্লাস 10 অব যদি তোমার জানতে হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। সো আমরা 3টা আলগা আলগা করে জানবো। ফিজিক্স কি? ফিজিক্স যেখানে নন লিভিং অবজেক্টস, বিভিন্ন অবজেক্টস যেটা নন লিভিং, সেগুলো স্টাডি করা হয়। কেমিস্ট্রি রসায়ন পদার্থ, কেমিক্যালস নিয়ে আলোচনা করা হয় মেইনলি। এবং বায়োলজি বডি, লিভিং অর্গানিজম, জীব, জীবের ভিতর দেহ, এইসব নিয়ে যেগুলো আলোচনা করে সেগুলো মেইনলি বায়োলজি। সেটা আমি ডিপ করে বললাম না, বাট জেনে নাও সায়েন্সকে 3টা ভাগে ভাগ করা হয়: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। যখন বলবো আমি এটা ফিজিক্সের চ্যাপ্টার, কেমিস্ট্রি চ্যাপ্টার, তখন এটা তোমার মনে করতে সহায় করবে যে হ্যাঁ, সায়েন্সের 3টা ভাগ, ফিজিক্স, কেমিস্ট্রি ভাগ। ক্লাসিফাই করে পড়লে কি হয়, একটু বেশি নলেজ গেইন করা যায়, রাইট? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ক্লিয়ার। ওকে। সো আজকে আমরা কেমিস্ট্রি পার্টটাকে উঠিয়ে নেব, আর উঠিয়ে নিয়ে বলবো আজকে আমরা কেমিস্ট্রির বেসিক জানবো। কি জানবো? বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। আজকে আমরা কি জানবো? বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, যেখানে কেমিস্ট্রির এই যে বিষটাকে আমরা ফিল করব, যাতে তোমার ক্লাস 9 to 10 এর জাম্পটা বেশি বড় মনে না হয়, রাইট? সো আজকে কি করব, টুডেজ টপিক বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। কি করব? যেগুলো প্রয়োজন হবে, আননেসেসারি করে লাভ নেই, যেগুলো প্রয়োজন হবে সেগুলোই করবো, রাইট? বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, সায়েন্সের 3টা ভাগ, সব ক্লিয়ার। তোমরা এটা লিখে দিতে পারো, না লিখলে অসুবিধা নাই, রাইট? সো এখন আমরা স্টার্ট দিই, রাইট? সো ফার্স্টে আমরা যেই বিষয়টা জানবো,
সেই বিষয়টা জানার আগে আমি একটা কথা বলে দিই। আমি যখন মেট্রিকে পড়েছিলাম, আমি মেট্রিকে দুটা ল্যাঙ্গুয়েজে পড়ার চেষ্টা করেছিলাম, একটা বাংলা একটা ইংলিশ। যেহেতু আমার বাংলা মিডিয়াম ছিল, তো আমি বাংলা মিডিয়ামের সাথে সাথে ইংরেজি মিডিয়ামটাও পড়ার চেষ্টা করেছিলাম, মানে ইংরেজি টার্ম, ইংরেজি শব্দ, সেগুলো মিলিয়ে নিয়েছিলাম, যাতে এগুলো করলে কি হয়, সায়েন্সটা আরো ইজি হয়ে যায়। এবং ইন ফিউচার যদি তুমি সায়েন্স নিয়ে পড়ো, তাহলে অনেক ইজি হয়ে যায়। আমি সেটার প্রমাণ আসছি। একদম রাইট, ইয়েস, সত্যি। সো আমি যখন পড়াবো তার সাথে সাথে ইংলিশও বলবো, বাংলাও বলবো, অ্যান্ড এর একটা কম্বিনেশন করে তোমাকে পাঠিয়ে দেবো, যাতে তোমার একদম কষ্টই না হয়, যেটা তোমার একদম ইজিলি বুঝতে পারো। সো লেটস স্টার্ট। ফার্স্ট আমরা করবো অ্যাটম। অ্যাটম, অ্যাটম আবার কি? অ্যাটম তোমরা কোনোদিন শুনিনি? শুনেছো, শুনেছো, শুনেছো। অ্যাটম, যেটাকে বাংলাতে বলে পরমাণু। হ্যাঁ, পরমাণু তো আমি শুনেছি, ক্লাস 9 চ্যাপ্টারই ছিল পরমাণুর উপর। হ্যাঁ, পরমাণুর গঠন, ইয়েস, অ্যাটমিক স্ট্রাকচার। পরমাণুকে ইংরেজিতে কি বলে? অ্যাটম। এখন অ্যাটম, আমি বলি অ্যাটম, হ্যাঁ শুনেছি। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি হোয়াট ইজ অ্যাটম, পরমাণু কি, তখন তোমরা কি উত্তর দিতে পারবে? অনেকে হয়তো দিতে পারবে, অনেক হয়তো দিতে পারবে না, কারণ হয়তো তারা এটা পরীক্ষা আসে না বলে, বা অনেকে মুখস্থ করে নিয়েছে, তাই একটা ডিপ ডাউন কনসেপ্ট বুঝতে পারেনি। আজকে আমরা বুঝবো, রাইট? পরমাণু, পরমাণুকে যদি কনভেনশনাল ডেফিনিশন, মানে ব- এসে যাওয়া ডেফিনিশন হিসাবে যদি আমরা ডিফাইন করি, যেটা 10 আপ তো আমরা এটাই দিতে হয়। উম, এটা সব থেকে ক্ষুদ্র কণা। এটা একদম, এইগুলো যেগুলো পড়বো ওগুলো আমি একদম ডিফাইন করে সুন্দর মতন করে একদম স্ট্রাকচার ওয়েতে লিখবো না, কারণ পরীক্ষায় এগুলো আসবে না। শুধু আমাদের কনসেপ্ট জানতে হয়, সেই জন্য আমি বলছি অ্যাটম ইজ এ, এটা সব থেকে ক্ষুদ্র কণা। ইট ইজ এ স্মলেস্ট পার্টিকেল। ইট ইজ আ স্মলেস্ট পার্টিকেল। পার্টিকেল, ওকে। সো এটাকে আমি ভিজুয়ালাইজ করানোর জন্য আমি একটা বলতে পারি, ভাবো এক ড্রপ জলের ফুঁটা নিয়েছো, এক ড্রপের জলের ফুঁটা কত ছোট। এই অ্যাটমের সাইজটা, এক ড্রপ জলের ফোঁটাকে যদি, এক ড্রপ জলের ফোঁটা যদি তোমরা 10⁻23 দিয়ে ডিভাইড করো, তখন ঠিক তার চেয়েও ছোট হয় একটা অ্যাটম এর সাইজ। অ্যাটমের সাইজ এত ছোট, একটা জলের ফোঁটা, একটা জলের ফোঁটাকে যদি তোমরা 10⁻23 পাওয়ার্স এ ডিভাইড করে দাও, তার চেয়েও ছোট বা তার অ্যাপ্রক্স সমান, তার সমান হয়। লেটস টেক এন জলের ফোঁটা। এখানে কিন্তু দেখতে পারবে তোমরা, এখানে আমি একটা জলের ফোঁটা নিয়ে নিয়েছি, জাস্ট টু ভিজুয়ালাইজ। এই ফোঁটাটা যেটা তুমি হয়তো দেখতে পারছো না, আমি দেখতে পারছি। এই যে ফোঁটাটা এখানে আছে, সো এই ফোঁটাটা যদি 10⁻23 ভাগ করি, 10⁻23 মানে একের লগে 23টা শূন্য, তখন গিয়ে যে সাইজটা বেরোয় ওটা অ্যাপ্রক্স প্রায় অ্যাটমের একটা সাইজের আমরা একটা বিবরণ বা একটা ভিজুয়ালাইজ করতে পারি, একটা ইমাজিন করতে পারি, রাইট? গট ইট? সো অ্যাটম কি? অ্যাটম ইজ এ স্মলেস্ট পার্টিকেল। অ্যাটম হলো, হ্যাঁ আমি বারবার অ্যাটম বলবো, তো অ্যাটম মানে পরমাণু, এটা মনে রাখবে, এই জন্য আমি ইংলিশ টার্মটা নিয়ে নিয়েছি। পরমাণু হলো এর সব থেকে ক্ষুদ্র কণা। এখন আমরা যেটা বলবো অণু, অ্যাটমের আরো ভিতরে যাব আমরা, কিন্তু একটু পরে। অ্যাটম সব থেকে ক্ষুদ্র কণা, তারপরে যেটা আমরা পড়বো পরমাণু, যেটা মলিকিউল, সরি অণু, পরমাণু তো বললামই, মলিকিউল। অ্যাটম, মলিকিউল এন্ড কম্পাউন্ড, এই তিনটা টার্ম আমি খুব ইউজ করব। এই জন্য আমি বলছি যে বাংলা টার্মটার সাথে ইংলিশ টার্মটা অনেক ইউজ, মনে রেখে নাও, শিখে নাও, বুঝে নাও, যা করে নাও। আমি যখন অ্যাটম বলবো, মলিকিউল বলবো, তখন বুঝে নেবে আমি কার কথা বলছি, রাইট? মলিকিউল, মলিকিউল কি হয় বলো, মলিকিউল কি হয়? একবার ততোধিক অ্যাটম ও, অ্যাটম ও হবে না, অ্যাটম কি বলে বাংলায়? পরমাণু কম্বিনেশন। সেটা আমি শর্টকাটে লিখছি, আমি খুব ডেফিনিশন ওয়াইজ লিখছি না, বাট বোঝার জন্য। মলিকিউল কি হয়?
মলিকিউল হলো এক বা ততোধিক অ্যাটমস কম্বিনেশন। লাইক এটা হাইড্রোজেন, ওকে, এই হাইড্রোজেনের একটা অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম। এখন তোমরা H2 পেয়েছো, রাইট? H2 গ্যাস, এটাকে বলে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন গ্যাসের মধ্যে পার্থক্য কি? হাইড্রোজেন গ্যাসে দুটা হাইড্রোজেন অ্যাটম থাকে। কয়টা? দুইটা হাইড্রোজেন অ্যাটম। সো মলিকিউল আর অ্যাটমের মধ্যে ডিফারেন্স কি? ধরে নাও এটা একটা, রুকো আমি একটা আনছি, রাইট? ওয়েট, ইয়েস, এটা একটা হাইড্রোজেন, ভাবে নাও এটা একটা হাইড্রোজেন, চেহারাটা দেখে নাও হাইড্রোজেনের। দিস ইজ এন হাইড্রোজেন, ওকে। হাইড্রোজেনের একটা অ্যাটম এটা, আর মলিকিউল কি? H2। হাইড্রোজেন দুটো আছে, এটা হাইড্রোজেন H2 মলিকিউল, ওকে। H2 মলিকিউল, এটা হলো H2 মলিকিউল। কেননা এখানে আমাদের হাইড্রোজেন দুটো আছে, রাইট? আমি মুখখানে নিয়ে আসি। ও মাই গড, আমি মুখখানে নিয়ে এসেছি। হাইড্রোজেন আর হাইড্রোজেন মলিকিউলের মধ্যে পার্থক্য বুঝি হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন মলিকিউল, ওকে। এখন যেটা বুঝবো পার্থক্য, ডিফারেন্স। আসলে ডিফারেন্সটা কি বুঝেইছো? আমি বলেই দিয়েছি ডিফারেন্স কি। দুটা ডিফারেন্স জানলেই আমাদের অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট ডিফারেন্সিয়েশন অ্যাটম হলো স্মলেস্ট পার্টিকেল, ক্ষুদ্রতম কণা। স্মলেস্ট পার্টিকেল বা ক্ষুদ্রতম কণা। মলিকিউল কি? এক বা ততোধিক অ্যাটম, অ্যাটমের কম্বিনেশনও বলতে পারো, ওকে। সো অ্যাটম আর মলিকুলের ফার্স্ট একদম মেইন ডিফারেন্স বুঝে নিয়েছো। একটাতে একটা অ্যাটম, আর এটাতে এক বা তত, সরি এক বা ততোধিক না, সরি দুই বা ততোধিক, দুই বা ততোধিক, মানে দুইটা বা দুইটার চেয়ে বেশি। দুই বা ততোধিকের অর্থাৎ হচ্ছে দুই বা মাল্টিপল, টু অর মোর দেন টু, রাইট? সো স্মলেস্ট পার্টিকেল, ক্ষুদ্রতম কণা। আর কি ডিফারেন্স হতে পারে? ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট, মে এক্সিস্ট। বাপরে, আমি কি ইংরেজিতে লিখে দিলাম, কিছু বুঝলা না? বুঝবে বুঝবে বুঝবে, আমি বাংলায় লিখে দিচ্ছি। এখানে লিখছি। সো বলে দিচ্ছি, অ্যাটম স্বাধীনভাবে, মানে একলা অ্যাটম থাকতে না পারার চান্সটাই বেশি থাকে। মে ইউজ করার অর্থাৎ কি জানো কিনা? মোস্ট অফ দ্য টাইম স্বাধীনভাবে অ্যাটম থাকে না, মানে একলা অ্যাটম থাকে না, অ্যাটম অন্য অ্যাটমের সাথে রিয়েকশন করে। কিন্তু মলিকিউল যখন বলি, যখন আমি অণু বলি, সো অণু থাকে, স্বাধীনভাবে থাকে। H2 অ্যাটম, সরি H2 মলিকুল স্বাধীনভাবে থাকে। আর H2 মলিকুল স্টেবল হয়, স্টেবল হয়। স্টেবল আনস্টেবল এর কনসেপ্টটা একটু পরে বোঝাবো, মানে আজকের লেকচারে তো হবে না, যখন আমরা আরো ডিপ ডাউন করবো ক্লাস 10 এর সাথে, তখন স্টেবল আনস্টেবল এর কথাটা আসবে। সেই জন্য আমি স্টেবল এর ডেফিনিশনটা নিয়ে নিই, স্টেবল এর পার্থক্যটা দেখাইনি, কিন্তু স্টেবলটা একটু বুঝতে হলে আপ টু রিয়াকশনস, কেমিক্যাল রিয়াকশনস বুঝতে হবে, যেটা আমাদের প্রথম চ্যাপ্টার, রাইট? সো অ্যাটমস এন্ড মলিকুলস এর মধ্যে প্রথম ডিফারেন্স হলো এটা স্মলেস্ট পার্টিকেল, এটা দুই বা তত, দুই বা ততোধিক অ্যাটমস একসাথে থাকে। আর এটা ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে না লিখে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে। এবার দেখো ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে, মে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে, আর নাও করতে পারে, এভাবে দেখতে পারো। এটা এক্সিস্ট করে, এটা এক্সিস্ট করে।
বুঝেছো? অ্যাটমস এন্ড মলিকিউলস তার ডিফারেন্স সবকিছু বুঝে নিয়েছো। এখন আমরা যাবো কম্পাউন্ড। কম্পাউন্ড মানে যৌগ। এই সব জিনিস তোমরা পেয়েছো, তোমরা বলবে এইসব জিনিস পেয়েছো, বাট সেটার কনসেপ্টটা আমি আবার করে দিচ্ছি, হয়তো বা ক্লিয়ার করে দিচ্ছি যে অ্যাটমস কাকে বলে, মলিকিউলস কাকে বলে, তাদের ডিফারেন্স কি। ওকে, মুভ টু দ্য নেক্সট স্লাইড। এখন আমরা করব কম্পাউন্ড। কি করব? কম্পাউন্ড। কম্পাউন্ডের বাংলায় কি বলে? যৌগ। যৌগ। যৌগ আর সবই শুনেছো, যৌগ কি, কম্পাউন্ড কি, বলবো বলবো। ফার্স্ট লেটস টেক এন ডিফারেন্ট, লেটস টেক এন এক্সাম্পল। এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি, একটা দেওয়া আছে H2O আর একটা দেওয়া আছে S2, সেটার মধ্যে কোনটা মলিকিউল কোনটা কম্পাউন্ড? মলিকিউল কি বলেছিলাম? দুই বা ততোধিক অ্যাটম। কিন্তু একটা মেন ফাইন জিনিসটা আমি লিখিনি, ইচ্ছে করে লিখিনি, যাতে আমি এটার সাথে তার ডিফারেন্স বোঝাতে পারি। H2O আর S2 ডিফারেন্স কি, বা বলি তাদের মধ্যে কোনটা অ্যাটম, সরি কোনটা মলিকিউল কোনটা কম্পাউন্ড, কে দুটোই কম্পাউন্ড না দুটোই মলিকিউল? তোমরা বলবে, তোমরা যদি না জেনে থাকো তোমরা বলবে যে তুমি বলেছিলে যে মলিকিউল কি। মলিকিউল আমরা ভাবো এই দুটার মধ্যে আমি কম্পাউন্ডের কথা জিজ্ঞেসই করিনি, আমি বললাম যে মলিকিউল কোন দুটা, দুটো কি মলিকিউল না একটা মলিকিউল? তোমরা বলবে H2 তে মাত্র এক্সাম্পল দিলে এটা মলিকিউল। এবং মলিকিউলের ডেফিনিশন কি বললে? যে দুই বা ততোধিক অ্যাটমস কম্বিনেশন। এখানে দুটা বা তিনটা তিনটা অ্যাটমের কম্বিনেশন আছে, সো এটাও মলিকিউল আর এটাও মলিকিউল। বাট তোমরা একদম শুদ্ধ হতে গিয়ে ভুল হয়ে গেছো, এটা মলিকিউল না। এটা মলিকিউল কেন না, আমি এক্সাম্পল দিয়েছিলাম। এটা কেন মলিকিউল না সেটা বোঝার জন্য আমরা কম্পাউন্ড বুঝবো, এবং তারপর আবার মলিকিউলকে ডিফাইন করে দেবো যে অ্যাকচুয়ালি মলিকিউলটাকে আমরা কিভাবে ডিফাইন করা দরকার, যাতে কম্পাউন্ডের সাথেও কন্ট্রাডিক্ট না করে। রাইট? চলো, যদি আমি বলি কম্পাউন্ড কি, দুই বা ততোধিক সম বা ভিন্ন অ্যাটমের কম্বিনেশন। মিনস H2O CO2, এখানের মধ্যে সেম অ্যাটমও আছে H2HH, মানে এখানে যদি আমি ব্রেকডাউন করি HHO, সেম অ্যাটমও আছে ডিফারেন্ট অ্যাটমও আছে। এটার যে কম্বিনেশন সেটাকে বলা হয় H2O, যেটা একসাথে বন্ড হয়ে আছে, বন্ডেড টুগেদার। CO2 COO, সি একটা অক্সিজেন অ্যাটম দুটা, সো বিভিন্ন অ্যাটমের সেটা মিন করে না যে সেম হোক ডিফারেন্ট হোক, তার কম্বিনেশনকেই বলে যৌগ। বাট এদিকে যদি আমি মলিকিউল বলি, মলিকিউলের সেম হতে হবে, যেটা আমি আগে বলিনি, এখন কেন বলছি যাতে তুমি ডিফারেন্সটা বুঝতে পারো। সেম হতে হবে অ্যাটম, যেরকম H2O2, এগুলোর মধ্যে দেখো HHO। সো মলিকিউল এমন একটা দুই বা ততোধিক মাল্টিপল অ্যাটমের কম্বিনেশন যেখানে অ্যাটমস গুলো সেম এলিমেন্টাল হয়, সেম মোলর হয়, দুই বা ততোধিক সম বা ভিন্ন অ্যাটমের কম্বিনেশন। এটা কম্পাউন্ড কি, ডিফারেন্স এটাই। ডিফারেন্স যদি আমি এক্সট্রা করে আবার লিখতে চাই, তাহলে সেটা এভাবে হবে। মলিকিউল আর কম্পাউন্ড, মলিকিউল হচ্ছে দুই বা ততোধিক সেম অ্যাটমের কম্বিনেশন, এবং কম্পাউন্ড হচ্ছে দুই বা ততোধিক ডিফারেন্ট অ্যাটমের কম্বিনেশন।
কথাটা বুঝেছো? এটাই বলেছি, এটাই আমি আবার শূন্য মতো করে লিখে দিয়েছি যে কম্পাউন্ড কি হয়, দুই বা ততোধিক ডিফারেন্ট অ্যাটম এর কম্বিনেশন এন্ড মলিকিউল সেম অ্যাটম, H2 O2 N2, রাইট, এরকম এগুলাকে মলিকিউলস বলে। অ্যান্ড আর কম্পাউন্ড H2 CO2 NO2 NH3 অনেক আছে, রাইট? সো প্রথমে আমরা কি করলাম, অ্যাটম করলাম, মলিকিউলস করলাম, অ্যাটমস এন্ড মলিকিউলস এর ডিফারেন্স করলাম, দেন কম্পাউন্ড করলাম, দেন আবার মলিকিউল করলাম, কম্পাউন্ড এন্ড মলিকিউলের ডিফারেন্স করলাম। লেটস মুভ টু দ্য অ্যানাদার স্লাইড। এখন আমরা যেটা করব সেটা হলো স্ট্রাকচার অফ অ্যাটম। হ্যাঁ, আমি একটা জিনিস মাত্র লক্ষ্য করলাম যে আমার কানে হেডফোন ছিল, অ্যাকচুয়ালি আমি একটা বন্ধ করে অন্য একটা কিছু করতেছিলাম, তখন আমি একটা হেডফোন লাগিয়ে দিয়েছি, মানে আমি হেডফোনটা খুলতে ফর রিয়েল আমি ভুলে গেছি, আমি শুধু ভিডিও বানিয়ে স্টার্ট করে দিয়েছি। সো কিছু তো রিস্ট্রেক হচ্ছে না, রাইট? থাক, হেডফোনটা থাকুক, কোনো প্রবলেম হচ্ছে না আই থিঙ্ক। চলো শুরু, চলো 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 আমরা ক্লাসে ফিরে আসি। স্ট্রাকচার অফ অ্যাটম, পরমাণুর গঠন, মানে পরমাণুর ভিতরে যেগুলো গঠন, সেই গঠনটা পুরো চ্যাপ্টারটা আমরা করবো না ক্লাস 9-এর, যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট স্লাইড বেসিক। এই জন্য এই চ্যাপ্টারটার নামই দিয়েছি বেসিক কেমিস্ট্রি। বেসিক কেমিস্ট্রি লেকচারটার নামই দিয়েছি বেসিক কেমিস্ট্রি। পরমাণুর গঠনে যেগুলো ইম্পর্টেন্ট, ফার্স্ট আমরা পড়বো ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস, ইলেকট্রনিক কনফিগারেশন, বাস। এইটুকু আমার প্রয়োজন, আর কিছু প্রয়োজন নেই আমার, এইটুকু প্রয়োজন। এখন বলবে আমি এটা ইংরেজিতে কেন লিখলাম, বাংলায় লিখবো, বাংলায় লিখবো, ফার্স্ট ইংরেজিতে বলে দিই, যাতে তোমরা শুনেছো প্রথম প্রথম শোনা শোনা এই ওয়ার্ড গুলো হয়তো শুনো নেই, তো যাতে শুনে নাও তার জন্য আমি লিখেছি ইলেকট্রনস, প্রোটন, নিউট্রন শুনেছো। দেন লিখেছি অ্যাটমিক নাম্বার, পরমাণু সংখ্যা, পরমাণুর ভর, এবং ইলেকট্রনিক কনফিগারেশন যেটা বলে ইলেকট্রনীয় বিন্যাস, রাইট? সো ইলেকট্রনস, প্রোটন, নিউট্রন, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস, ইলেকট্রনিক কনফিগারেশন, এইসব আমি এখন বোঝাবো, বোঝাবো, বোঝাবো। চল 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 चलते हैं हमारे एटॉमिक स्ट्रक्चर्स पे। স্ট্রাকচার অফ অ্যাটম या অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন যেটাই বলো, ফার্স্ট আমরা করবো ইলেকট্রন কি, একটা বেসিক ডায়াগ্রাম অফ অ্যাটম। এটা একটা বেসিক ডায়াগ্রাম এঁকলাম। অ্যান্ড মনে করবে এই যে ক্লাস 10 অব্দি যেগুলো পড়েছো অ্যাটমের সংখ্যা, ক্লাস 9-এ যেটা পড়েছো অ্যাটমের ডায়াগ্রাম, এভাবে হয় অ্যাটম, এটা ভুল। 11-তে গিয়ে পড়বে যে এটা কমপ্লিটলি ভুল, এটা অ্যাটমিক স্ট্রাকচার হয় না, কমপ্লিটলি হয় না, এটার মধ্যে অনেক ভুল আছে। সো আমি ভুলটাই পড়াতে হবে, কেননা ক্লাস 10 আপ টু তোমাদেরকে এটা এইভাবেই অ্যাপ্রোচ দিয়েছে। অ্যান্ড বলবেন এটা ভুল, এটা কমপ্লিটলি ভুল আমরা বলতে পারি না। আমরা বলতে পারি যে প্রথম প্রথম যখন অ্যাটমিক স্ট্রাকচারটা নিয়ে আলোচনা হয়েছিল, তখন এই এই স্ট্রাকচারটাকে নিয়ে আলোচনা হয়েছিল। এটা ভুল বলবো না, ইভেন বলবো এটা আমরা একটু পাস্ট ডায়াগ্রামটা আমরা আলোচনা করছি। ভুল কেন বলছি, আমি কেন ভুল বলছি, তুমি তো বলছো না, আমি কেন ভুল বলছি, কেননা 11-তে গিয়ে এটাকে বলবে যে এটা হয় না, এটা এরকম হয় না। সো আমি বলছি যে এটা মাথায় ঢোকাবে না যে আমি কোনো ভুল স্ট্রাকচার পড়াচ্ছি, এরকমই স্ট্রাকচারটা হয়। বাট 11 থেকে একটু অ্যাডভান্স লেভেল স্ট্রাকচার হয়ে যায়, যেটা বলে কি এটা ভুল হয়, রাইট? সো অ্যাটমিক স্ট্রাকচার যখন আমরা বলি, তো তার ভিতরে নিউক্লিয়াস থাকে, একদম মিডলে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, নিউট্রন আর প্রোটন থাকে। কি থাকে, নিউট্রন আর প্রোটন থাকে। কি থাকে, নিউট্রন প্লাস প্রোটন, এন আর পি দিয়ে দেখাচ্ছি। এবং বাইরে যেগুলো একটা অরবিটে, কক্ষপথে ঘুরতে থাকে, সেটাকে বলে হলো ইলেকট্রন। ইলেকট্রন, ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ, ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ, প্রোটন হলো পজিটিভ চার্জ, আর নিউট্রন হলো নিউট্রাল, মানে তার কোনো চার্জ নাই গায়ে। যখন আমার কাছে না, তুই নিউট্রাল থাক, ঝগড়ার মধ্যে ঢুকবি না, তুই নিউট্রাল থাক। দ্যাট মিনস কি, নিউট্রন হলো কোনো, তার মধ্যে কোনো কিছু না পজিটিভ না নেগেটিভ, তার মাঝামাঝি। মানে কি বলবো এটাকে, এদিকেও থাকতে চায় এদিকেও থাকতে চায়। জাস্ট কিডিং, জেকে, জাস্ট কিডিং। সো বেসিক ডায়াগ্রাম অফ অ্যাটমে যখন আমরা যাই, তখন আমরা দেখতে পারি মিডিলে নিউক্লিয়াস থাকে এবং তার চারদিকে ইলেকট্রনস একটা নির্দিষ্ট কক্ষপথে ফিক্সড অরবিটে ঘুরতে থাকে উইথ ফিক্সড এনার্জি। ফিক্সড অরবিট মানে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, রাইট?
ইলেকট্রন অ্যান্ড প্রোটন। এখন যদি আমরা যাই কি বোঝাবো, ইলেকট্রন বললাম ইলেকট্রন নেগেটিভ চার্জ হয়, নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন অ্যান্ড প্রোটন এটা বললাম। এখন আমরা যাবো অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার যদি বলি, নাম্বার অফ প্রোটনস ইন অ্যাটম। প্রোটনের সংখ্যা। সো কোনো একটা অ্যাটমে প্রোটনের যেটা সংখ্যা থাকে, যতটা প্রোটন থাকে সেটাকে বলে অ্যাটমিক স্ট্রাকচার, সরি অ্যাটমিক নাম্বার, যেটাকে দেখানো হয় জ্যাড দিয়ে। যেটাকে দেখানো হয় জ্যাড দিয়ে। অ্যাটমিক নাম্বার ইজ এ সিম্বলটা কি, জ্যাড। জ্যাড মানে অ্যাটমিক নাম্বার। সো অ্যাটমিক নাম্বার ইজ এ নাম্বার অফ প্রোটনস ইন অ্যান অ্যাটম প্রেজেন্ট ইন এ অ্যাটম অফ এলিমেন্ট। একটা অ্যাটমের মধ্যে যতটা প্রোটন থাকে সেই সংখ্যাটাকেই অ্যাটমিক নাম্বার বলে। গট ইট, গট ইট, গট ইট, আই হোপ তুমি গট ইট। অ্যাটমিক নাম্বার কি মনে রাখবে, নাম্বার অফ প্রোটনস ইন অ্যাটম। প্রোটন, একটা অ্যাটমের মধ্যে যতটা প্রোটন আছে ওই প্রোটনের সংখ্যাটাকে অ্যাটমিক নাম্বার বলে। প্রোটন অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক মাস কি? অ্যাটমিক মাস ইজ ভেরি ইজি, n+p মিনস নিউট্রন এবং প্রোটন যতটা আছে, নাম্বার অফ নিউট্রন প্লাস নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু দ্য অ্যাটমিক মাস। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক পারমাণবিক না পারমাণবিক পারমাণবিক পরমাণ ভর, পারমাণবিক ভর, রাইট? পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস। অ্যাটমিক ভর, মাসকে ভর বলে। ভর হলো কিছু না, নিউট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যাকে যদি যুক্ত করে দিই তখন আমার একটা অ্যাটমের যেটা ভর, ভর, ভর মানে তো বুঝছো, মাস। মাস মানে কি বুঝো তো, দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার প্রেজেন্ট ইন এ বডি। একটা বডির মধ্যে, বডি মানে বুঝেছো, একটা বডি, একটা বস্তুর মধ্যে একটা যতটুকু পদার্থ ভরে রয়েছে সেটাকে মাস বলে বা ভর বলে। নিউট্রন প্লাস প্রোটন কি হয়, অ্যাটমিক মাস। একটা অ্যাটমের মধ্যে অ্যাটমের মাস কত, মাস কত সেটা যদি বলি, নিউট্রন আর প্রোটনের যেটা সংখ্যা যদি আমরা যুক্ত করি, যেহেতু ধরো 5টা নিউট্রন আছে আর 6টা ইলেকট্রন আছে, সরি 6টা নিউট্রন আছে, 5টা প্রোটন আর 6টা নিউট্রন আছে, তাহলে তার অ্যাটমিক মাস হবে 11, 11, 11, 11। তার অ্যাটমিক মাস হবে। গট ইট, গট ইট। অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস, একদম ক্লিয়ার হয়ে গেছে, রাইট? লেটস মুভ টু দ্য নেক্সট থিং, যেটা হলো ইলেকট্রনিক কনফিগারেশন। এইটাই আমাদের লাস্ট টপিক, তারপরে আমাদের এই লেকচারটা শেষ হয়ে যাবে। আই হোপ তোমরা সব কটা জিনিস একদম ভালো বুঝছো এবং আমি তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করি নাই। সো ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগুরেশন বাংলায় বলে ইলেকট্রনীয় বিন্যাস। ইলেকট্রনীয় বিন্যাস কি? যদি ক্লাস 9 একটু ঘুরে যাই, বোর অ্যাটমিক মডেল বলে একটা জিনিস ছিল, বোরের পারমাণবিক মডেল বলে একটা জিনিস ছিল। আশা করি তোমরা ভুলে গেছো, সেটা মনে রেখে কোনো লাভ নেই এখন, মানে আমার ব্যাচে, কেননা আমি মনে করি দেবো। বোর অ্যাটমিক মডেলে বলেছিল যে একটা নির্দিষ্ট কক্ষপথে একটা নির্দিষ্ট সংখ্যার ইলেকট্রনই থাকতে পারে। এরকম না একটা একটা কক্ষপথে তুমি 100টা ইলেকট্রন রেখে দাও, হবে না। সেটা করে 2n² বলেছিল। একটা নির্দিষ্ট কক্ষপথে কে এলো, এগুলো আমরা পড়েছিলাম, রাইট? সো ইলেকট্রনিক কনফিগারেশনটা তোমরা 9 খুব ভালো মতন পড়েছো। লাইক যদি n এ একটা মহেশার জেড এর সংখ্যা হয়, মানে অ্যাটমিক নাম্বার হয় 11, তো ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কিভাবে বের করেছিলাম, প্রথম কক্ষপথে 2টা থাকতে পারে, তো 2 বেঁচে গেছে কয়টা, হলো 9টা বেঁচে গেছে। সেকেন্ড কক্ষপথে হাইয়েস্ট 8টা থাকতে পারে, তো 8টা। তারপরেও আর কত বেঁচে গেছে, একটা, তো একটা রেখে দেবো। সো সোডিয়াম দ্যাট মিনস n এর ইলেকট্রনিক কনফিগারেশন ইজ 2 8 এর। ইলেকট্রনিক কনফিগারেশন ডেফিনিশন বললাম,
যদি ডেফিনিশন বলতে চাই, আমি বলবো কোনো একটা অ্যাটমের ইলেকট্রনের যেটা অ্যারেঞ্জমেন্টটা কোনো কোনো একটা অ্যাটমে ইলেকট্রনের ইলেকট্রনের কক্ষপথের অ্যারেঞ্জমেন্টটাকে বলে। কোনো একটা অ্যাটমের যেটা ইলেকট্রনের যে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট কক্ষপথে কত করে আছে সেইটার অ্যারেঞ্জমেন্টটাকে ইলেকট্রনিক কনফিগারেশন বলে, ইলেকট্রনের বিন্যাস বলে। এন এর ক্ষেত্রে 281, যদি আমরা ক্যালসিয়াম লই তো 28 কটা 20 হয়, ক্যালসিয়াম কত 20 হয়, 28 10 আর 82। এভাবে আমরা ক্লাস 9 অনেকগুলো কোয়েশ্চেন করেছি। আমি অ্যাপের মধ্যে যখন ব্যাচটা কিনবে আমি অনেকগুলো কোয়েশ্চেন অ্যাটাচ করে দেব, বেসিক কেমিস্ট্রির অনেক এমসিকিউ এবং অনেক ইলেকট্রনিক কনফিগারেশন বের করার, সেটা মাস্ট বি করে দেবে। আমি এটা একদম খুব ভালোভাবে কোয়েশ্চেন এখানে করাচ্ছি না, কারণ অলরেডি তোমরা এটা পড়েছো, আমি জানি এটা ছাড়া তোমরা ক্লাস 9 চ্যাপ্টার করা হয়নি। বাট যদিও এই জিনিসগুলো অনেকে মিস করতে পারে, তার জন্য আমি বলেছি যে ইলেকট্রনিক কনফিগারেশন কি, এটা ডেফিনিশনটা জানা বেশ ইম্পর্টেন্ট এবং এটা বাই করা বেশ ইম্পর্টেন্ট। এটা কি, ইলেকট্রনিক কনফিগারেশন কি, কোনো একটা অ্যাটমে যে ইলেকট্রনের যে কক্ষপথে থাকে অ্যারেঞ্জমেন্ট কিভাবে অ্যারেঞ্জ করে আছে, সেই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন বলি। এন এর ক্ষেত্রে কিভাবে বের করবো, আমরা বলবো যে ফার্স্ট কক্ষপথে 2টা থাকতে পারে, সেকেন্ড কক্ষপথে 8টা, মানে হাইয়েস্ট কক্ষপথে 8টা থাকতে পারে। সো ইটস 281, 282, এভাবে বিভিন্ন কোয়েশ্চেন, এক্সট্রা বহুত কোয়েশ্চেন আমি ডিবিপি তে অ্যাটাচ করে দেবো। আই হোপ তোমরা ভালো লেগেছে লেকচারটা। আর আমি যদি মন যায় এই লেকচারটাকে আমি ফ্রি করে দেবো, যাতে তোমরা এই শুধু লেকচারটাকে ফ্রি করে দেবো, যাতে তোমরা আমার টিচিং স্কিল জানতে পারো, রাইট? সো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি তোমরা এভাবে ভালো পড়বে অ্যান্ড